নমস্কার, আমি অঞ্জলি। আজ যে গল্পটা আপনাদের বলতে চলেছি, এটা আমার জীবনের এক চরম সত্য। এমন একটা অধ্যায় যা সমাজের চোখে হয়তো ঘোর পাপ, কিন্তু আমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক নিষিদ্ধ প্রেম। আমি জানি এমন ব্যক্তিগত কথা প্রকাশ্যে আনা উচিত নয়, তবুও আজ মনে হল নিজের ভেতরের এই লুকানো কথাগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়া প্রয়োজন। যদি গল্পটা আপনাদের মনে দাগ কাটে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন আর আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আপনাদের সমর্থনই আমাকে সাহস যোগায়। চলুন শুরু করি আমার সেই গোপন ডায়েরির পাতা থেকে, যেখানে আবেগের ভুল ইশারা জীবনের সব হিসেব পাল্টে দিয়েছিল। আমার যখন বিয়ে হয় তখন বয়স মাত্র ২১। বর রণ ছিল দেখতে শুনতে ভালো, একটি নামী কোম্পানিতে চাকরি করত। প্রথম সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সময়ের সাথে সাথে রণর অফিসের ব্যস্ততা যেন আমাদের সম্পর্কের মাঝখানে একটা আড়াল তৈরি করে দিল। রাত জেগে কাজ করা, অফিসের পার্টি, উইকেন্ডে ক্লান্তির অজুহাত, ধীরে ধীরে আমার আর রণর মাঝের দূরত্ব বাড়তে থাকল। এই বাড়িতে আমি এসেছিলাম নতুন বৌমা হয়ে। শ্বশুর মশাই প্রণববাবু খুব শান্ত স্বভাবের মানুষ, রিটায়ার করেছেন বছর ২ হল। নিজের একটা ছোট লাইব্রেরি নিয়ে তার দিন কাটে। শাশুড়িমার সাথে তার সম্পর্কটা খুব একটা ঘনিষ্ঠ ছিল না। শাশুড়িমা ধর্মকর্মে বেশি মন দেন, তাই প্রায়ই তীর্থভ্রমণে বা পূজা আর্চায় ব্যস্ত থাকতেন। ফলে শ্বশুরমশাই বেশিরভাগ সময় একাই থাকতেন। রণ রাতে দেরিতে ফেরে, অথবা ফিরলেও নিজের ফোনেই ডুবে থাকে। আমার সাথে কথা বলার সময় পায় না বললেই চলে। আমার ভেতরে ভেতরে একটা চাপা কষ্ট জমতে শুরু করল। একটা নতুন বিয়ে হওয়া মেয়ের যে প্রেম, যে মনোযোগ দরকার, তা আমি পাচ্ছিলাম না। রান্নাঘর, ঘর গোছানো আর সিরিয়াল, এই নিয়েই যেন আমার জগৎটা সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। শ্বশুরমশাই এসব দূর থেকে দেখতেন। আমি যখন দুপুরে বারান্দায় চুপচাপ বসে থাকতাম, তিনি হয়তো খবরের কাগজ পড়তে পড়তে একবার আড় চোখে দেখতেন। তিনি কোনো কথা বলতেন না, কিন্তু তার চোখ দেখে মনে হতো তিনি আমার কষ্টটা বুঝতে পারছেন। এই বাড়িতে তার উপস্থিতি ছিল ছায়া ছায়া, কিন্তু কেন যেন আমার মনে হতো তিনিই একমাত্র মানুষ যিনি আমার ভেতরে জমে থাকা অভিমানটা দেখতে পান। একদিন বিকেলে খুব মন খারাপ লাগছিল। রণ তার অফিসের কাজে বাইরে গেছে, শাশুড়িমা গেছেন পিসিমার বাড়িতে। সারা বাড়িতে আমি একদম একা। আমি মন খারাপ করে রান্নাঘরে বসেছিলাম। চা বানানোর জন্য উঠেছি, এমন সময় দেখি শ্বশুর মশাই রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। তিনি নরম গলায় বললেন, বৌমা, তোমার মুখটা এমন শুকনো কেন? শরীর খারাপ লাগছে? আমি শুধু মাথা নেড়ে না বললাম, কথা বলার মতো জোর পাচ্ছিলাম না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৌমা, সবসময় এমন মনমরা হয়ে থেকো না। জীবনের ছোট ছোট ভালো লাগাগুলো উপভোগ করতে শেখো। রণ হয়তো আজকাল একটু ব্যস্ত, তুমি খারাপ ভেবো না। তার কথায় একটা অদ্ভুত আন্তরিকতা ছিল, যা আমি রণর কাছ থেকে অনেক দিন পাইনি। আমার চোখে জল এসে গেল। আমি তাড়াতাড়ি চোখ মুছে নিলাম। তিনি বললেন, কাঁদছ কেন? এসো তো, বারান্দায় চলো, একটু বসো, মনটা হালকা হবে। আমি তার সঙ্গে বারান্দায় গেলাম। সেই প্রথম আমাদের দুজনের মধ্যে এত দীর্ঘ আর ব্যক্তিগত কথা হলো। একটা জিনিস লক্ষ্য করলাম, তার চোখে আমার জন্য কোনো খারাপ বা অন্যরকম দৃষ্টি ছিল না, ছিল কেবল গভীর এক সহানুভূতি। সেই সহানুভূতি যা আমার নিজের মানুষটাও আমাকে দিতে পারছিল না। সেদিনের পর থেকে আমার নিঃসঙ্গতা কাটানোর একটা নতুন পথ যেন তৈরি হলো। সেটা ছিল নীরব এক বোঝাপড়া। মাস ২ পরের ঘটনা। সেই রাতে রণর সঙ্গে আমার খুব ঝগড়া হলো। ও আমাকে কিছু না বলেই অফিস ট্যুরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমি ওর ওপর চিৎকার করে রাগ দেখালাম। ও শুধু ফোনটা কেটে দিয়ে বলল, আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো। আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার কষ্ট আর রাগ একসঙ্গে মিশে একাকার হয়ে গেল। আমি বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে কাঁদতে ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। আমার কান্না কেউ শুনছে কিনা সেদিকে আমার খেয়াল ছিল না। প্রায় ঘণ্টাখানেক পর দরজায় খুব মৃদু টোকা পড়ল। আমি ভাবলাম রণ হয়তো ফিরে এসেছে। চোখ মুছতে মুছতে দরজা খুললাম। দেখলাম সামনে দাঁড়িয়ে শ্বশুর মশাই। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে। তিনি চাপা স্বরে বললেন, বৌমা, কি হয়েছে তোমার? এত কাঁদছ কেন? আমি নিজেকে আর সামলাতে পারলাম না। আমার মনের ভেতরের সব জমে থাকা কষ্ট যেন বাঁধ ভাঙা জলের মতো বেরিয়ে এলো। আমি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, আমার আর ভালো লাগে না বাবা। রণ আমাকে একটুও সময় দেয় না। আমি এখানে একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি।
তিনি ঘরে ঢুকলেন, দরজাটা ভেজিয়ে দিলেন। তারপর আমার কাছে এসে খুব নরম গলায় বললেন, শান্ত হও বৌমা, এভাবে কেঁদো না। আমি তো জানি তোমার কষ্ট হচ্ছে। রণ ওর বাবার মতোই, কাজ পাগল, কিন্তু তার মানে এই না যে ও তোমাকে ভালোবাসে না। তিনি আমার কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শে কোনো কামনা ছিল না, ছিল কেবল একজন বাবার উষ্ণতা। কিন্তু আমার ভেতরে জমে থাকা গভীর একাকিত্বের কারণে সেই সামান্য স্পর্শ আমার কাছে যেন এক আশ্রয় মনে হল। আমি আবেগের বশে তার বুকে মাথা রেখে কাঁদতে শুরু করলাম। খানিকক্ষণ পর তার বুকে যখন আমার কান্নার আওয়াজ থামল, তখন আমরা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তার শরীরের একটা উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। সেই সময় আমার স্বামীর কাছ থেকে যে অভাবটুকু তৈরি হয়েছিল, তা যেন তিনি নিজের অজান্তেই পূরণ করে দিচ্ছিলেন। হঠাৎ আমার মাথা তার বুক থেকে সামান্য সরতেই আমাদের চোখাচোখি হল। আমি তার চোখে এক গভীর শূন্যতা দেখলাম, যা হয়তো আমার শূন্যতার প্রতিচ্ছবি। তিনি আমার ভেজা গালটা আলতো করে ছুঁয়ে দিলেন। তার হাতটা আমার গালে থাকতে থাকতে ধীরে ধীরে আমার চিবুক হয়ে গলার কাছে নেমে এলো। একটা ভুল ইশারা যেন দেওয়া হয়ে গেল। তিনি হাতটা সরাতে পারতেন, কিন্তু সরালেন না। আমিও সেই উষ্ণতা থেকে সরে যেতে পারলাম না। আমার ভেতরে তখন এক অজানা উত্তেজনা সৃষ্টি হল, যা হয়তো আমার স্বামীর প্রতিও কখনো হয়নি। একটা নিষিদ্ধ আকাঙ্ক্ষা, যা আবেগের ভুল ইশারায় ডালপালা মেলতে শুরু করল। শ্বশুর মশাই চোখ নামিয়ে আনলেন। তিনি তখন আর শুধু শ্বশুর নন, আমার কাছে মনে হল তিনি একজন পুরুষ, যিনি আমার ভেতরের একাকিত্বের চিৎকারটা শুনতে পাচ্ছেন। তিনি খুব চাপা স্বরে বললেন, আমি বুঝতে পারছি বৌমা, তোমার এই কষ্টটা আমারও চেনা। এই কথা বলার সময় তিনি আমার কোমরের কাছে তার একটা হাত রাখলেন। আমি যেন নিজের আয়ত্ত হারিয়ে ফেললাম। আমাদের শরীর তখন খুব কাছাকাছি, দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আমার শরীর তার শরীরের গরম উষ্ণতা অনুভব করছিল। তিনি খুব সাবধানে, যেন কিছু একটা পরীক্ষা করে দেখছেন এমন ভঙ্গিতে, আমার কপালে একটা দীর্ঘ চুমু খেলেন। সেই চুমুতে ছিল বিষণ্ণতা, ছিল সহানুভূতি, আর ছিল এক নিষিদ্ধ ভালোবাসার ইঙ্গিত। এরপর আমার আর তার মাঝে কোনো কথা হল না, শুধু নীরবতা আর আবেগের স্রোত বইতে থাকল। সেই রাতে সম্পর্কের সব সামাজিক নিয়ম ভেঙে গিয়েছিল। আমাদের মধ্যে একটা লুকানো স্পর্শের ভাষা তৈরি হল, যা সমাজের চোখে অবৈধ, কিন্তু আমাদের কাছে ছিল চরম নির্ভরতা আর ভালোবাসার আর এক নাম। এরপর থেকেই শুরু হল আমাদের অন্যরকম জীবন। আমরা দুজনেই যেন একটা নীরব চুক্তিতে আবদ্ধ হলাম। দিনের বেলায় আমরা শ্বশুর আর বৌমা, যাদের মধ্যে সম্মান আর দূরত্ব বজায় থাকে, কিন্তু সন্ধ্যা নামলেই অথবা যখনই সুযোগ পেতাম, আমাদের ভেতরের সেই অন্য মানুষগুলো মাথাচাড়া দিয়ে উঠত। রনর অফিস ট্যুর আরও লম্বা হল। শাশুড়িমাও অন্য এক পূজায় ব্যস্ত হয়ে পড়লেন। বাড়িটা প্রায় ফাঁকা। এটাই যেন আমাদের জন্য ছিল সুযোগ। আমরা সাধারণত রাতে সবাই ঘুমিয়ে গেলে ছাদে বা তার লাইব্রেরি রুমে দেখা করতাম। লাইব্রেরি রুমে পুরনো বইয়ের গন্ধ আর মৃদু আলো, সেখানে আমাদের কথাগুলো ফিসফিস করে বলা হতো, আর স্পর্শগুলো হতো আরও গভীর। একদিন রাত তখন প্রায় 12টা। আমি অজুহাত দিলাম যে আমার মাথা ধরেছে, নিচে গিয়ে ওষুধ নেব। আমি যখন হলরুমে গেলাম, দেখি তিনি চুপচাপ সোফায় বসে আছেন, হাতে বই। আমার পায়ের শব্দ শুনে তিনি বই থেকে মুখ তুললেন। তার চোখে সেই একই জিজ্ঞাসা। কোনো কথা না বলেই তিনি উঠে দাঁড়ালেন। আমি তার কাছে গেলাম। তিনি আমার হাতটা ধরলেন। সেই ছোঁয়াটা তখন আর কেবল সহানুভূতি ছিল না, তাতে ছিল তীব্র আকাঙ্ক্ষা। আমি হাতটা সরালাম না, বরং আমার লুকানো ইচ্ছেকে প্রাধান্য দিলাম। তিনি আমাকে খুব কাছে টেনে নিলেন। আমি তার বুকে মুখ গজলাম, যেন সারা দিনের জমে থাকা ক্লান্তি আর একাকিত্ব তার কাছেই মুক্তি পেল। তিনি আমার চুল ছুঁয়ে দিতে দিতে খুব গভীর স্বরে বললেন, তুমি কেন এত সুন্দর বৌমা, কেন আমার কাছে এলে? আমি কোনো উত্তর দিলাম না, শুধু তার শার্টের কলার ধরে তাকে আরও কাছে টেনে নিলাম। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল এই মানুষটা ছাড়া আমার জীবন শূন্য। আমার পিঠের দিকে তার হাতটা নেমে গেল। সেই হাতটা আমাকে যেন শরীরের সাথে আরও শক্ত করে চেপে ধরল। তিনি আমার কানের কাছে এসে খুব গভীর চুমু খেলেন, যা আমার শরীরের সব উত্তেজনা বাড়িয়ে দিচ্ছিল। অঞ্জলি, তিনি নাম ধরে ডাকলেন। সেই ডাকে ছিল কেবল প্রেম আর
অপরাধবোধের মিশ্রণ। আমি তার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বললাম, আমাকে ছেড়ে যেও না বাবা, আমার তোমাকে খুব দরকার। তিনি বললেন, কখনো না, তুমি আমার কাছে সবচেয়ে দামি, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। এই সম্পর্কটা ছিল গোপন, অবৈধ, কিন্তু এই সম্পর্কটাই আমাকে আবার বাঁচতে শিখিয়েছিল। রণর অবহেলায় আমার মনে যে ক্ষত তৈরি হয়েছিল, শ্বশুরের এই নিষিদ্ধ ভালোবাসা যেন সেই ক্ষতে প্রলেপ দিচ্ছিল। আমরা দিনের পর দিন এভাবে চুরি করে দেখা করতে লাগলাম, কখনো ছাদে, কখনো লাইব্রেরি রুমে, কখনো বা সবার অলক্ষ্যে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা অবস্থায় 1 সেকেন্ডের জন্য হাত ধরে ঠেলা। সেই 1 সেকেন্ডের চোরা স্পর্শেও আমাদের দুজনের ভেতরে একটা তীব্র বিদ্যুৎ খেলে যেত, কিন্তু একটা ভয় সবসময় আমাদের তাড়া করে বেড়াত। যদি কেউ জেনে যায়, যদি রণ জানতে পারে, সমাজ, সংসার সব ভেঙে চুরে যাবে। একবার শাশুড়িমা হুট করে তীর্থ থেকে ফিরে এলেন। তার আসার খবরটা আমরা আগে থেকে জানতাম না, ফলে আমাদের দুজনের গতিবিধিতে বেশ একটা পরিবর্তন এলো। তিনি আসার পর থেকে খেয়াল করলাম তিনি আমার দিকে কেমন যেন সন্দেহজনক দৃষ্টিতে তাকাচ্ছেন। হয়তো আমার মুখের হাসিটা অতিরিক্ত লেগেছে, অথবা শ্বশুরের সঙ্গে আমার কোনো স্বাভাবিক কথোপকথনও তার চোখে অন্যরকম ঠেকেছে। একদিন রাতে আমি যখন লাইব্রেরি থেকে বের হচ্ছিলাম, তখন দেখলাম শাশুড়িমা সিঁড়ির কাছ থেকে আমার দিকেই তাকিয়ে আছেন। আমাদের হৃৎপিণ্ড যেন থেমে গেল। পরের দিন সকালে তিনি কোনো কথা না বলেই সরাসরি শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা দুজন কি আজকাল খুব